পরিবেশ শিক্ষা ক্লাস 12। আজকে যে অধ্যায়টি আমি আলোচনা করব সেই অধ্যায়টির নাম হল সুস্থায়ী কৃষি। কৃষির ইংরেজি শব্দ হল এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি দুটি লাতিন শব্দ যেমন এগার। এগার কথাটির অর্থ হল ভূমি, মৃত্তিকা বা মাটি, এবং কালচার কথাটির অর্থ হল কর্ষণ করা বা পরিচর্যা করা। তাহলে কৃষি বা কৃষিকাজ আমরা কাকে বলবো? ভূমি, মাটি বা মৃত্তিকা কর্ষণ করে যখন আমরা ফসল উৎপাদন করি সেই পদ্ধতিকেই সাধারণভাবে বলা হয় কৃষিকাজ বা এগ্রিকালচার। আমাদের ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। ইন্ডিয়া ইজ এ এগ্রিকালচারাল কান্ট্রি। মানুষের জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে তিনটি মৌলিক চাহিদা, বেসিক নিডস, এই খাদ্যের জন্য আমাদের কৃষিকাজ করতে হয়। কৃষিকাজ করেই আমরা বিভিন্ন ধরনের ভক্ষ্য শস্য যেমন ধান, গম, যব, ভুট্টা ইত্যাদি উৎপাদন করি এবং সেগুলি ভক্ষণ করে আমরা বেঁচে থাকি। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। ফুড ইজ লাইফ, অর্থাৎ খাদ্যই জীবন। এখানে এই কথাটা একটু বললে কোনো অসুবিধা হবে না। খাদ্য আমাদের লাগবে, তাহলে খাদ্যের জন্য আমাদের কৃষিকাজ করতে হবে। এই কৃষিকাজ অর্থনৈতিক কাজগুলির মধ্যে এটি হলো গিয়ে প্রাথমিক স্তরের কাজ। আর এই কৃষিকাজের জন্য যে প্রাকৃতিক উপাদানগুলি দরকার, যেমন মাটি, জল, আলো, বাতাস ইত্যাদি, তাহলে কৃষির জন্য আমাদের মাটি লাগছে। মাটি আমাদের দরকার, অপরিহার্য।
তাহলে মাটি আমরা কাকে বলবো? পৃথিবীর উপরিভাগে যে নরম বা কোমল আবরণটি রয়েছে, যা জৈব এবং অজৈব পদার্থ দিয়ে তৈরি, যার উপরে ফসল উৎপন্ন হয়, যার মধ্যে উদ্ভিদ বা গাছপালা জন্মাতে পারে, পৃথিবীর সেই উপরের নরম বা কোমল অংশটিকেই মাটি বলা হয়। মাটি একটি মূল্যবান সম্পদ। মাটি ছাড়া কৃষিকাজ করা যায় না। এই কৃষিকাজের মাধ্যমে আমরা খাদ্যশস্য উৎপাদন করি। খাদ্যশস্য ছাড়াও যেমন ধান, গম, যব, ভুট্টা এগুলি ছাড়াও আমরা উৎপাদন করি তন্তু জাতীয় ফসল। ও কিছু বাণিজ্যিক ফসল। আমরা উৎপাদন করি বিভিন্ন ধরনের ফল, শাকসবজি ইত্যাদি। আমাদের শুধু ভাত বা রুটি খেলেই চলবে না, তার সঙ্গে আরও কিছু জিনিস দরকার। তার জন্য এই বাকি জিনিসগুলো আমাদের এই কৃষির মাধ্যমেই উৎপাদন করতে হয়। তাহলে কৃষিকাজের জন্য মাটি দরকার, জল দরকার, সূর্যালোক বা আলো দরকার, বায়ু বা বাতাস দরকার। তাহলে এই যে মাটি আমাদের ভারতে তথা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাটি পাওয়া যায়। যেমন বেলে মাটি, এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, হিউমাস, লাল মাটি, এরকম বহু রকমের মাটি রয়েছে, তাদের ভাগ রয়েছে। এই বিভিন্ন ধরনের মাটিগুলি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ এই মাটিগুলির উর্বরতা শক্তি, ফার্টিলিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম, ফলে এই মাটিতে সব ফসল ভালো হয় না। বিশেষ করে যে ফসলগুলি কম জলে উৎপন্ন হয়, সেই ফসলগুলি এই মাটিতে হয়। যেমন সবজির মধ্যে পটল, তরমুজ ইত্যাদি। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি। এতে যদি বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা যায়, তাহলে এতে ধান, গম, পাট ইত্যাদি শস্য এবং বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হয়, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এছাড়া আমাদের কাছে যে দুটি বিশেষ ধরনের মাটি বেশি উপকারী, সে দুটি হলো গিয়ে পলি মাটি ও দোআঁশ মাটি। এই মাটিগুলির উর্বরতা শক্তি ভালো, জল ধারণ ক্ষমতা
মাঝামাঝি মাঝারি রকমের, অতএব এতে খাদ্যশস্য এবং অন্যান্য ফসলগুলো ভালোভাবে উৎপন্ন হয়। তাহলে আমরা দেখছি যে ফসল উৎপাদনের জন্য আমাদের মাটি দরকার, আর ফসল না হলে আমরা কি খেয়ে জীবন ধারণ করব, এটা একটা প্রশ্ন। পৃথিবীর আয়তন, ভারতের আয়তন, কৃষি জমির আয়তন বাড়ছে না, কিন্তু জনসংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। এই যে জনসংখ্যা বৃদ্ধি, ইন্টারনেটের মাধ্যমে আমি সার্চ করে দেখেছি যে বর্তমানে ভারতের মোট জনসংখ্যা দেখাচ্ছে 139 কোটি। যদিও আমাদের কাছে সেন্সাস বা আদমশুমারির কোনো ডেটা এখনও হাতে আসেনি অফিসিয়ালি, এটা ইন্টারনেটের মাধ্যমে আমি বলছি যে আমাদের ভারতের মোট জনসংখ্যা 139 কোটি। আচ্ছা, তোমরা বলো তো আমাদের ভারতের ভৌগোলিক আয়তন কত বর্গ কিমি? আগে যা ছিল 100 বছর আগে, 50 বছর আগে, যাই বলো না কেন, এখনও সেই আয়তনই রয়েছে। 32,87,263 বর্গ কিলোমিটার। এই ভৌগোলিক আয়তনের মধ্যে পাহাড়, পর্বত, মরুভূমি সব কিছুই রয়েছে। এই আয়তনের মধ্যে কৃষি জমি রয়েছে, আর সেই কৃষি জমিগুলি জনসংখ্যার চাপে, জনসংখ্যার বৃদ্ধির ফলে তারা আর কৃষি জমিতে অনেক জায়গায় সেগুলো থাকছে না। কৃষি জমিতে কি হচ্ছে? ঘরবাড়ি হচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, কৃষি জমিতে শিল্প, কলকারখানা গড়ে তোলা হচ্ছে, কৃষি জমির উপর দিয়ে সড়ক পথ, রেলপথ নির্মাণ করা হচ্ছে। তাহলে জনসংখ্যা বাড়ছে, আর অপরদিকে কৃষি জমির পরিমাণটা দিনের পর দিন কমে যাচ্ছে। মাটির মধ্যে মাটি দূষিত হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। তাহলে মাটি দূষণ হলে, কৃষি জমির পরিমাণ কমে গেলে ফসল উৎপাদনেরও পরিমাণটা কমে যায়। তাহলে এই যে জনসংখ্যার যে চাপ, পপুলেশন প্রেসার, এর খাদ্যের জন্য আমাদের বর্তমান দিনের খাদ্যশস্য এবং ভবিষ্যতের খাদ্যশস্যের জন্য চিন্তা ভাবনা করতে হয়। তার জন্য আমরা জানি যে সবুজ বিপ্লব হয়েছে, গ্রিন রেভলিউশন হয়েছে। এর জনক ছিলেন নরম্যান বোরলগ। খুব ট্যালেন্টেড স্যার ছিলেন। উনি সবুজ বিপ্লব করতে সক্ষম হয়েছেন। এর জন্য খাদ্যশস্য বেশি পরিমাণে উৎপাদিত হচ্ছে, ফলে আজকে আমরা হয়তো 2 বেলা পেট ভরে, পেট পুড়ে খেতে পাচ্ছি। নরম্যান বোরলগ সাহেবকে সবুজ বিপ্লবের জনক বলা হয়, আর 1970 সালে একে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে।
তাহলে সবুজ বিপ্লব হয়েছে, তা সত্ত্বেও আমাদের ভাবতে হচ্ছে যে জনসংখ্যা কিন্তু থেমে নেই, লোক বাড়ছে, মানুষ বাড়ছে। অতএব আজকের দিনের যা খাদ্য, ভবিষ্যতেও যেন সে খাদ্যটা সংরক্ষিত থাকে, সঞ্চিত থাকে, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হয়। এই জন্য হচ্ছে গিয়ে কি সুস্থায়ী কৃষি বা সাস্টেইনেবল এগ্রিকালচার। যে কৃষি ব্যবস্থার মাধ্যমে আমরা বর্তমানের চাহিদা পূরণ করব ও ভবিষ্যতের জন্য খাদ্য সংরক্ষণ করতে সক্ষম হব, সেই রকম কৃষি ব্যবস্থাকেই বলা হয় সুস্থায়ী কৃষি ব্যবস্থা। অর্থাৎ আজকে আমরা খেলাম, কালকে যেন খেতে পাই, তারও যেন একটা ব্যবস্থা থাকে। খাদ্য আমরা সংরক্ষণ করতে পারি, ফুড কনজারভেশন। তাহলে খাদ্য শস্য, ভক্ষ্য শস্য উৎপাদিত হবে গিয়ে যে প্রাকৃতিক উপাদানগুলোকে কেন্দ্র করে, যেমন মাটি, তাহলে মাটির উর্বরতা শক্তি যেন না নষ্ট হয়, সেটা যেন সক্ষম থাকে ফসল উৎপাদন করতে, সে দিকটা আমাদের লক্ষ্য রাখা অপরিহার্য কর্তব্য বা দরকার। এই খাদ্যের জন্য আমাদের খাদ্য শস্যগুলো ছাড়াও যখন আমরা অন্যান্য শস্য উৎপাদন করতে যাব, তখন মাটির উপরে একটা কি হয়, প্রেসার তৈরি হয়, ভূমির উপরে একটা প্রেসার তৈরি হয়ে যায়। অর্থাৎ বছরে আমাদের 3টি ফসল যদি উৎপাদিত হয় একটি জমিতে, তাহলে কি হবে, আমাদের খাদ্যের অভাব হবে না। এই রকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। ফলে আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকি। আর তোমরা জানো যে শস্যকে সাধারণত 2 ভাগে ভাগ করে নেওয়া হয়, আরও বেশি ভাগ আছে। তার মধ্যে হচ্ছে গিয়ে কি খারিফ শস্য বা খরিফ শস্য, আর একটা হচ্ছে গিয়ে কি রবি শস্য। এই 2 ঋতুতে বা 2 সিজনে এই শস্য চাষ করতে গিয়ে আমরা প্রাকৃতিক কিছু উপাদানের অভাব অনুভব করি। তার মধ্যে অন্যতম হলো গিয়ে কি জল। যেমন আমাদের দেশে শীতকালে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়, হয়তো রাস্তার ধুলো কোনোভাবে ভিজে, সেইটুকু বৃষ্টিতে কোনো ফসল ভালোভাবে উৎপন্ন হয় না। তার জন্য জল সেচের প্রয়োজন হয়, ইরিগেশন দরকার হয়ে যায়। তাহলে এখানে একটি প্রশ্ন, যে ভারতের কৃষিকাজে জলসেচের প্রয়োজন হয় কেন? তাহলে এর উত্তরগুলো তোমরা কি কি পয়েন্টস দিয়ে লিখবে না? পয়েন্টস হচ্ছে গিয়ে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, শীতকালে
বৃষ্টিপাতের অভাব, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অনিশ্চয়তা, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, সবুজ বিপ্লবের উপকরণগুলির ব্যবহার ইত্যাদির জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন হয়। আর শীতকালে বৃষ্টি যেহেতু খুব সামান্য হয়, ওই জন্য সেই পর্যাপ্ত পরিমাণে বা যথেষ্ট পরিমাণে জলের জন্য আমাদের জলসেচের প্রয়োজন হয়। এবারে খারিফ শস্য, রবি শস্য চাষ করতে গিয়ে ফসলকে আক্রমণ করে এইরকম কিছু ক্ষতিকারক পোকা, কিছু রোগ ফসলকে আক্রমণ করে, ফসলের উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়, ফসলের ফলনটাকে কমিয়ে দেয়। এগুলি হলো গিয়ে উদ্ভিদ পেস্ট, PEST। পেস্ট মানে হচ্ছে গিয়ে ক্ষতিকারক পোকা মাকড়। এরা ফসলের ক্ষতি করে, যেমন মাজরা পোকা, পামরি পোকা, গন্ধি পোকা, আরশোলা, এরকম পোকাগুলো। আমরা ছোটোবেলায় আরেকটি পোকার নাম শুনতাম, সেটা হচ্ছে গিয়ে কি, পঙ্গপাল। তারপর হচ্ছে গিয়ে ধানের ফড়িং, আর যে প্রাণীগুলো ফসল কেটে নষ্ট করে তার মধ্যে একটি অন্যতম হলো গিয়ে ইঁদুর। তাহলে এই বিভিন্ন ধরনের ফসল আক্রমণকারী পোকা কীট পতঙ্গকে দমন করা আমাদের খুব দরকার, না হলে সুস্থায়ী কৃষি আমাদের সাফল্য লাভ করতে পারবে না, ফলন কমে যাবে, খাদ্যের অভাব হবে। এর জন্য আমরা কিছু কীটনাশক ওষুধ ব্যবহার করি, আগাছা বা ঘাস বা জঙ্গল দমনের জন্য আমরা আগাছানাশক কিছু জিনিস ব্যবহার করি। এগুলি হলো গিয়ে DDT, BHC। DDTর পুরো নাম হলো গিয়ে আর BHCর পুরো নাম হলো গিয়ে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, এটাকে বলা হয় গ্যামাক্সিন। ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, DDT। তাহলে এই যে আমাদের কীটনাশকগুলি, এগুলো প্রয়োগ করে আমরা রোগ পোকাকে দমন করি, ফসলের উৎপাদন যেন ভালো হয়। তাহলে খাদ্যের সংকুলান হবে, খাদ্যের অভাব হবে না, বর্তমানে ভবিষ্যতেও আমরা খাদ্যটা ভালোভাবে পাব। এই যে খাদ্যশস্য বা ভক্ষ্য শস্যগুলি ছাড়াও শিল্পের কাঁচামাল হিসাবে কিছু ফসল ব্যবহার হয়, যেমন পাট শিল্পের জন্য পাট, চিনি শিল্পের জন্য হচ্ছে গিয়ে ইক্ষু বা আখ,
এগুলিও আমাদের কৃষির মাধ্যমেই উৎপাদিত হয়। কৃষিকাজ করেই উৎপাদন করতে হয়। বস্ত্র বা কাপড়ের জন্য আমাদের তুঁত জাতীয় গাছের চাষ করতে হয়। তারপরে আমরা কাপড়ের কলে সুতোর যোগান দিতে পারি। তাহলে এই যে কৃষিগুলি খাদ্যশস্য বা ভক্ষ্যশস্য ছাড়াও আরও শিল্পের কাঁচামালের উপযোগী কিছু ফসল উৎপাদন করতে হয়, সেটাও হচ্ছে কি আমাদের সুস্থায়ী কৃষির অন্তর্গত। মাটির উর্বরতা শক্তি বজায় রাখার জন্য, বিভিন্ন রোগ পোকার হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য আমরা ক্রপ রোটেশন পদ্ধতি অনুসরণ করি। বাংলায় হচ্ছে গিয়ে শস্য পর্যায়, অর্থাৎ একই জমিতে একই রকম ফসল একই সিজনে বারবার না লাগিয়ে যদি তার পরিবর্তন ঘটানো যায়, অন্য ফসল সেই জায়গায় চাষ করা যায়, তাহলে সেটা হবে কি শস্য পর্যায় বা ক্রপ রোটেশন। এতে মাটির উর্বরতা শক্তি ভালো থাকবে, মাটির জল ধারণ ক্ষমতা ভালো থাকবে, মাটির মধ্যে বায়ু চলাচল করতে পারবে এবং মাটির মধ্যে যে অণুজীবগুলি বসবাস করছে তারাও ভালো থাকবে। যেমন বলতো, কোন প্রাণীটিকে শ্রমিকের বন্ধু বলা হয়? বলো। কেঁচোকে শ্রমিকের বন্ধু বলা হয়। কেঁচো মাটিতে বসবাস করে, যে জায়গায় তারা থাকে আশ্রয় নেয়, বাসা বাঁধে, সেখানে মাটির মধ্যে তারা ছিদ্র করে, আর সেই ছিদ্র পথ দিয়ে বায়ু চলাচল করতে পারে, জল ভিতরে যেতে পারে। এই যে উপকারী জিনিসগুলি, এগুলো মাটির মধ্যে আদান প্রদান করতে পারে, ফলে মাটির উর্বরতা শক্তি বা ফার্টিলিটি ভালো হয়, ভালো থাকে। ফলে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। মাটির মধ্যে যদি এই অণুজীবগুলি না থাকে, জৈব পদার্থ পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে সয়েল ফার্টিলিটি বজায় থাকে না, আর না থাকলে ফসল উৎপাদন ব্যাহত হয়। আর ফসল উৎপাদন ব্যাহত হওয়ার অর্থই হলো গিয়ে যে সুস্থায়ী কৃষি সেখানে সেই জমিতে সেই মাটিতে সাফল্য লাভ করতে পারছে না শ্রমিক। তারপরে হচ্ছে গিয়ে জমির মালিক সেখানে ফসল থেকে হয়তো কিছু পরিমাণে ফসল থেকে বঞ্চিত হচ্ছে। সুস্থায়ী কৃষির বিভিন্ন রকম উপাদান আছে, অর্থাৎ এই যে সুস্থায়ী কৃষি, এই সুস্থায়ী কৃষি আরও অন্যান্য কৃষিকে সঙ্গে নিয়ে চলে। যেমন হচ্ছে গিয়ে মিশ্র কৃষি, মিক্সড ফার্মিং। তারপরে হচ্ছে গিয়ে উদ্যান কৃষি বা বাজার কৃষি, হর্টিকালচার। তারপরে হচ্ছে গিয়ে ডেয়ারি ফার্মিং, দোহ শিল্প, দোহ কৃষি, যার সঙ্গে রিলেটেড সম্পর্কিত। মানুষের
বিভিন্ন ধরনের খাদ্যের দরকার আছে, রিকোয়ারমেন্ট আছে, যেমন শ্বেতসার, প্রোটিন ও ফ্যাট, এই 3 জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, শ্বেতসার, প্রোটিন ও চর্বি জাতীয় খাবার। তাহলে আমরা ভাত থেকে, রুটি থেকে আমরা শ্বেতসারটা পেয়ে যাব, মাছ, মাংস, ডিম থেকে আমরা প্রোটিনটা পেয়ে যাব। তাছাড়াও আমাদের চর্বি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবারও কিছুটা শরীরে দরকার। তার জন্য আমাদের ডেয়ারি ফার্মিং অবশ্যই গড়ে তোলা সেখানে জরুরি বা দরকার। তাহলে মানুষের যে ব্যালেন্স ডায়েট, এই ব্যালেন্স ডায়েটের জন্য সুস্থায়ী কৃষি, এই মিক্সড ফার্মিং, ডেয়ারি ফার্মিং, হর্টিকালচার, ফ্লোরিকালচার, পমিকালচার ও অলেরিকালচারকে একসঙ্গে তার অন্তর্ভুক্ত করে নিয়েছে। হর্টিকালচার বা উদ্যান কৃষি, হর্টিকালচার বা উদ্যান কৃষি বা বাজার কৃষি, এই কৃষি ব্যবস্থার মাধ্যমে কি করা হয় না, শাক সবজি উৎপাদন করা হয়। আর সেই শাক সবজি উৎপাদন করে, ফল উৎপাদন করে টাটকা অবস্থায় তাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। তার জন্য যানবাহনের মধ্যে ট্রাককে বেশি ব্যবহার করা হয়, কারণ ট্রাক যে কোনো হাটে, যে কোনো বাজারে সহজেই প্রবেশ করতে পারে, চলে যেতে পারে। ওই জন্য এই হর্টিকালচারের আর একটি নাম রয়েছে, নাম হয়েছে, সেটি হচ্ছে কি, ট্রাক ফার্মিং। ট্রাক ফার্মিং অর্থাৎ জমি থেকে সরাসরি হাটে বা বাজারে টাটকা জাতীয়, টাটকা শাকসবজিকে, ফলকে বাজারে যেন বা হাটে যেন তাড়াতাড়ি পৌঁছানো যায়, নিয়ে যাওয়া যায়, যেন কাস্টমারেরা তাড়াতাড়ি পছন্দ করে সেটাকে কিনে ফেলে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তাতে কি হবে, ফসলটি নষ্ট হবে না এবং পয়সার পরিমাণটাও বেশি পাওয়া যাবে। তাহলে এই যে সুস্থায়ী কৃষির যে লক্ষ্যটা কত বড়, কত উন্নত মানের, যে খাদ্য, বস্ত্র ইত্যাদির যোগান দেওয়ার পর আমাদের যে বাকি ব্যালেন্স ডায়েটের জন্য যে জিনিসগুলি দরকার, ফল দরকার, শাকসবজি দরকার, ডাল জাতীয় কোনো খাবার দরকার, সেগুলোর দিকেও কিন্তু এই সুস্থায়ী কৃষি নজর রেখেছে। অর্থাৎ মানুষকে, জীবকে, প্রাণীকে সাস্টেন করতে এ সক্ষম। তাহলে আমি 3টি শব্দ এখানে আরও ব্যবহার করেছি, যেটা হচ্ছে গিয়ে ফ্লোরিকালচার। তোমরা জানো, ক্লাস 12-এ পড়ছো, ফ্লাওয়ার একটি ইংরেজি শব্দ। এই শব্দটির বাংলা অর্থ হলো গিয়ে ফুল, বিভিন্ন ধরনের ফুল, যেমন গোলাপ ফুল, টিউলিপ, গাঁদা, নয়নমণি, রজনীগন্ধা, কত রকমের ফুল আছে। অনেকে দেখবে যে বাড়ির ছাদে বা হয়তো বাড়ির একটু সাইডে ধারে টবের মধ্যে
বা এইভাবে হয়তো ফুল গাছ লাগিয়েছে, বিশেষ করে শোভা দেখার জন্য। কিন্তু এই ফুলটি আবার বিশেষ কাজেও লাগে, যেমন বিভিন্ন অনুষ্ঠানের মালা তৈরি করার কাজে লাগে। পুজো পার্বণে ফুলের দরকার হয়, তাহলে এই জন্য ফ্লোরিকালচারও দরকার। একটি বিয়ের অনুষ্ঠানে, একটি বিয়েতে মালা দরকার, তার জন্য আগেকার দিনে ফুলের মালা, অরিজিনাল ফুলের মালা দেওয়া হতো। পুজো দিতে যাবে, সেখানে ঠাকুরকে দেওয়ার জন্য ফুল লাগবে, পুজোর জন্য ফুল লাগবে। অতএব ফ্লোরিকালচারটাও হচ্ছে গিয়ে কি একটা লাভজনক কৃষি। শুধু এটা শোভা নয়, এটা অনুষ্ঠানের জন্য, পুজো পার্বণের জন্য এটা সুন্দরভাবে আমরা ব্যবহার করি। এটা না হলে কোনোভাবে সেটা চলবে না। তাহলে এই ফুল চাষ অর্থাৎ ফ্লোরিকালচার, কালচার কথাটি আছে। আমরা মাটিকে কর্ষণ করি, একটা টবের মধ্যে অল্প মাটি নিয়ে সেটা ভালোভাবে গুঁড়ো করে একটু জল মিশিয়ে সেটাকে আগে তৈরি করি, তারপরে ফুলের গাছটা লাগানো হয়। তাহলে এই একটা টবের মধ্যে যে পরিমাণ মাটিটুকু আমরা ব্যবহার করছি, সেটাও হচ্ছে গিয়ে কী বলতো, মাটির কালচার, মাটির কর্ষণ, মাটির পরিচর্যা। তারপরে ফুল গাছটি ভালোভাবে বড় হচ্ছে, ফুল হচ্ছে এবং সেটাকে কাজে লাগাচ্ছি। তাহলে এইভাবে গোলাপ ফুল, নয়নমণি, গাঁদা, রজনীগন্ধা, কত রকমের ফুল তোমরা বাড়িতে চাষ করছো টবের মধ্যে, তোমরা আরও ভালোভাবে জানো, আমার থেকে বেশি জানো। তারপর হচ্ছে কি পমিকালচার, অর্থাৎ ফল, ফ্রুট। আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফল হয়, ঠিক আছে। আমরা মালদা জেলার মানুষ, এখানে আমাদের কাছে আম খুব জনপ্রিয়। মালদা জেলা আমের জন্য বিখ্যাত। তাহলে আম একটি ফল, পেয়ারা সেটা একটি ফল, কুল সেটা একটি ফল। তাহলে এইভাবে আমাদের এই জায়গাটুকুর মধ্যে এত রকমের ফল উৎপন্ন হয়। আরও ভারতবর্ষের এত বড় এরিয়া আছে, বিভিন্ন জায়গায় আপেল, আঙুর, কিশমিশ, বেদানা, কমলালেবু, নাশপাতি, কলা, কত রকমের ফল উৎপন্ন হয়। তাহলে সেই ফল দেখবে যে যারা একটু ভালোভাবে জীবনযাপন করছে, যাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা একটু হাই, সুন্দরভাবে জীবনযাপন করছে, আরাম আয়েশ করে জীবনযাপন করছে, তারা ভাত খাওয়ার পরে তাদের একটা স্টাইল, তাদের একটা দৈনন্দিন একটা লাইফের একটা রুটিন, যে একটু ফল খেতে হবে। হয়তো আমের সময় একটু আম খেলো, এখন আম নেই, এখন কি খাবে বলো? এখন হয়তো আপেল খাবে, একটু পেয়ারা খাবে, অর্থাৎ একটু ফল তার দরকার। ওই জন্য পমিকালচার বা ফল উৎপাদন বা ফলের চাষ এই সুস্থায়ী কৃষির মধ্যে স্থান পেয়েছে। যারা বাগান তৈরি করে, বেশি পরিমাণ জমির উপরে এটা চাষ করছে, তারা নিজে খাওয়ার পর বাড়তিটা বাজারে বিক্রি করে তারা যথেষ্ট পরিমাণে
মুনাফা অর্জন করছে, পয়সা অর্জন করছে, টাকা পাচ্ছে। তাহলে সুস্থায়ী কৃষির মধ্যে আমরা দেখছি যে শুধু ভক্ষ্য শস্য ধান, গম, যব, ভুট্টা এগুলো উৎপাদন করলেই শুধু চলছে না, তার পাশাপাশি আরও অন্যান্য জিনিসগুলো আমাদের উৎপাদন করতে হচ্ছে। অর্থাৎ সমস্ত রকমের কৃষি ব্যবস্থাকে সঙ্গে নিয়ে বর্তমান দিনে চলতে হচ্ছে এবং ভবিষ্যতের জন্য মাটির উর্বরতা শক্তিকে বজায় রেখে সেই চিন্তাধারা মাথায় রেখে ভবিষ্যতে যেন ফসল ভালোভাবে উৎপাদিত হয়, ফিউচার জেনারেশন যেন ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে তার জন্য এবং ফসল উৎপাদন করে কিছু বাড়তি ফসল বেচতে পারে তার জন্য চিন্তাধারা আমাদের কিন্তু সব সময় থাকা একান্ত দরকার। তাহলে সুস্থায়ী কৃষির যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে, রূপায়িত হবে। সত্যি মনে হয় যে স্যার নরম্যান বোরলগ সাহেব, আমাদের ভারতের ডক্টর MS স্বামীনাথন সাহেব এই যে সবুজ বিপ্লবের যে চিন্তাধারা যে মাথায় করে গেছেন তার জন্য আজকে দেখো আজকের এত মানুষ সেই পরিমাণ জমিতেই ফসল উৎপাদন করে অন্তত 2 বেলা পেট ভরে পেট পুড়ে খেয়ে জীবন ধারণ করতে পারছে। এবং তার পাশাপাশি এই যে সুস্থায়ী কৃষি, বহতা কৃষি, টেকসই কৃষি, এটারও চিন্তাভাবনা কিন্তু তার সঙ্গে সঙ্গে চলছে। কৃষি বিজ্ঞানীরা এর প্রচেষ্টা এখনও ছাড়েননি, চালিয়েই যাচ্ছেন যে কীভাবে একে আরও উন্নত করা যায়। তারপরে হচ্ছে গিয়ে কি অলেরিকালচার, অর্থাৎ শাকসবজির চাষ, কাল্টিভেশন অফ ভেজিটেবলস। আমাদের ভাতের সঙ্গে শাক সবজি তরি তরকারি দরকার, তাই তো? মাছ দরকার, মাংস দরকার, ডিম দরকার। এবার এখানে দেখো আমি একটু কিন্তু তার সঙ্গে একটু যোগ করছি, প্লিজ। সবজি চাষ, তারপরে আমি কি বললাম যে একটা মানুষ 7 দিনের সপ্তাহ প্রতিদিন তার সবজি খেতে ভালো লাগবে না, সে একটু চাইবে আমিষ, হয়তো একটু মাংস হলো বা মাছ হলো বা একটু ডিম হলো। আর যারা একদম নিরামিষ ভোজী তাদের ব্যাপারটা আলাদা, তাহলে তাদের জন্য সবজিটা সবসময় দরকার। আর যারা আমিষ ও নিরামিষ দুটোই ভক্ষণ করে তাদের আবার সব রকম চিন্তাধারা থাকা দরকার। সুস্থায়ী কৃষি সেটাও কিন্তু অন্তর্ভুক্ত করেছে যে শাকসবজি উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের মাছ চাষ করতে হবে, মাছ উৎপাদন করতে হবে জলে পুকুরে, ঠিক আছে, ডোবাতে, খালে, বিলে, নদীতে। কেন? মাছ খেলে আমরা প্রোটিনটা পেয়ে যাব, মাংস খেলে আমরা প্রোটিন পেয়ে যাব। তার জন্য আমরা কি দেখছি বর্তমান দিনে যে বিভিন্ন গ্রামে পোলট্রি ফার্ম, পোলট্রি মুরগির মাংস খাই আমরা, ঠিক না? সেটাও কিন্তু এই সুস্থায়ী কৃষির একটা অংশ। ডিম উৎপাদন, এগ, সেটাও সুস্থায়ী কৃষির একটা অংশ। তাহলে শাকসবজি, অলেরিকালচার, তার সঙ্গে সঙ্গে এই প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের উৎপাদনের কথা এই সুস্থায়ী কৃষির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সুস্থায়ী কৃষি আমাদের কাছে বর্তমান দিনে এই জনসংখ্যা বৃদ্ধির চাপের জন্য, খাদ্যের সংকুলানের জন্য, খাদ্যের যোগানের জন্য, ব্যালেন্স ডায়েটের জন্য
উন্নতভাবে জীবনযাপনের জন্য আমাদের সুস্থায়ী কৃষি একান্তভাবে দরকার। আমি এই অধ্যায়টির উপরে তোমাদের দুই একটা কোশ্চেন বলছি, তোমরা লিখে নাও বা ভালোভাবে শোনো। প্রথম প্রশ্নটি হল, সবুজ বিপ্লব কাকে বলে? দুই নম্বর প্রশ্ন হল, শস্য পর্যায় কি? তিন নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? এই তিনটি প্রশ্নের মান 2 অথবা 3 থাকবে পরীক্ষায়। 2ও থাকতে পারে, 3ও থাকতে পারে। আরেকটি 5 মার্কসের কোশ্চেন আমি বলছি, সেটা লেখো বা একটু শোনো। সেই কোশ্চেনটি হচ্ছে গিয়ে, ভারতে কৃষিকাজে জলসেচের প্রয়োজন হয় কেন?